ওয়েলকাম টু ডিএম ক্লাসেস। ডিএম ক্লাসে তোমাদের সকলকেই স্বাগত। তোমরা যারা ইউজিসি নেট লার্নার আছো, তোমরা জানো পরীক্ষার বেশি দিন বাকি নেই। সেই পরীক্ষার জন্য তোমরা নিজেদেরকে প্রিপেয়ার করছো। আসো আজকের আমরা দেখে নেব ইউজিসি নেট সংস্কৃত, সেখানে ইউনিট 7 এবং 8-এ রঘুবংশম মহাকাব্যটা আমাদের পড়তে হবে। এই রঘুবংশম মহাকাব্যের একটা সামান্য পরিচয়, যেটা আমাদের পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ, আমরা সেই জায়গাটা দেখে নিই। দেখো, রঘুবংশম মহাকাব্য রচয়িতা হচ্ছেন মহাকবি কালিদাস। তাহলে মহাকবি কালিদাস ইনি রঘুবংশম মহাকাব্য রচনা করেছেন। এই কালিদাস সম্বন্ধে একটা সামান্য পরিচয় কিন্তু আমাদের জানা খুবই দরকার। এটা আমরা কোথায় পাবো? ইউনিট 7 নিয়ে আমরা এই কালিদাস সম্বন্ধে সামান্য পরিচয়টা দেখতে পাবো। এই রঘুবংশম এটা কি? মহাকাব্য। তাই এর শ্রেণী কি? শ্রেণী হলো এটি মহাকাব্য শ্রেণীর। এখানে স্বর্গ সংখ্যা কতগুলি স্বর্গ আছে? 19টি স্বর্গ আছে। রঘুবংশম মহাকাব্যের স্বর্গ সংখ্যা হচ্ছে 19। এখানে শ্লোক কতগুলো আছে? 95টা শ্লোক আছে। রঘুবংশম মহাকাব্যের প্রথম স্বর্গে 95টা শ্লোক আছে। উপজীব্য কি? উপজীব্য হচ্ছে রামায়ণ। এখানকার নায়ক হলো দিলীপ, নায়িকা হলো সুদক্ষিণা, অঙ্গিরস হচ্ছে শৃঙ্গার, স্থায়ী ভাব হচ্ছে রতি, রীতি হচ্ছে বৈদর্ভী, গুণ হলো প্রসাদ। আর রঘুবংশের 33টি টিকা এবং 30 জন টিকাকারের নাম পাওয়া যায়। এর মধ্যে ইম্পর্টেন্স টিকাকারকে, মানে সব থেকে গুরুত্বপূর্ণ একজন টিকাকারের নাম যদি বলা হয়, সেটা হচ্ছে মল্লীনাথ সুরি। তার রচিত টিকার নাম কি? সঞ্জীবনী টিকা। মল্লীনাথ সুরির টিকার নাম হচ্ছে সঞ্জীবনী টিকা। এর প্রথম অঙ্ক, রঘুবংশম মহাকাব্যের প্রথম অঙ্ক নাম কি? বশিষ্ঠাশ্রম গমন। বশিষ্ঠাশ্রম গমন বাংলা কি পাই? বশিষ্ঠ আশ্রম গমন। প্রারম্ভ রাজা, প্রারম্ভ রাজাকে দিলীপ, শেষ রাজা হলো অগ্নিবর্ণ। টোটাল রঘুবংশম মহাকাব্যের 19টি স্বর্গ জুড়ে টোটাল 1569টি শ্লোক আছে এবং 31টি সূর্যবংশীয় বা ইক্ষ্বাকু বংশীয় রাজাদের বর্ণনা আমরা রঘুবংশম মহাকাব্যে পাই। রঘু কে ছিল? রঘু ছিল দিলীপের পুত্র। অজ কে? অজ হলো রঘুর পুত্র। দশরথকে? অজের পুত্র। বশিষ্ঠ কুলগুরু। সুদক্ষিণাকে? মগধ দেশের রাজকুমারী। মহিষ্যরকে? সুদক্ষিণার সহচর। কুম্ভধরকে? শিব সেবক। নন্দিনী কামধেনু পুত্রী। রঘুবংশমের প্রথম স্বর্গের অন্তিম ছন্দ কি আছে? প্রহর্ষিণী ছন্দ। রঘু হচ্ছে বিশ্বজিৎ যজ্ঞ করেছিল। তাহলে বিশ্বজিৎ যাগ, যদি বলে বিশ্বজিৎ যাগ কে করেছিল? রঘু করেছিল। রঘুবংশমের প্রথম রাজা বলতে কাকে বোঝানো হয়? বৈবস্বত মনু ছিল, একদম মনীষীদের মধ্যে প্রথম। এবার আসো বিষয় কি বর্ণিত হয়েছে রঘুবংশম মহাকাব্যের প্রথম স্বর্গের আলোচ্য বিষয়টা কি? অর্ধনারীশ্বর। যখন আমরা পুরো গ্রন্থটার প্রারম্ভিক দেখব, সেখানে দেখব সবার প্রথমে অর্ধনারীশ্বর, যে পার্বতী পরমেশ্বর, সেই পার্বতী পরমেশ্বরের বন্দনা দিয়ে এই মহাকাব্যের সূচনা হয়েছে। তাহলে মহাকবি কালিদাস তিনি কাব্য রচনাকালে তিনি তার পূর্বসূরি যারা আছে, তার পূর্বের পণ্ডিতগণ যারা আছে, তিনি তাদেরকে অনুসরণ করেছেন। তিনি কি বলছেন? মন্দ কবির যশ প্রার্থী, আমি মন্দ কবি, আমি কবিগুলোর যশ প্রার্থনা করছি। আর তিনি আরো বলছেন যে আমি কি বামন হয়ে যেন চাঁদে হাত বাড়াতে চাইছি, ঠিক তেমন আমি যেন এই মহাকাব্যকে রচনা করতে চাচ্ছি। আর কি বলছে? যে রঘুবংশমের রাজাদের যে গুণাবলীর বর্ণনা আমরা প্রথমে পাই। এছাড়া বৈবস্বত মনু যে একদম উত্তম পুরুষ ছিল, উত্তর পুরুষ, তাদের মহারাজ রঘুর। এই মহারাজ রঘু কি ছিল? তার পুত্রহীনতার জন্য তিনি বিষণ্ণ হয়ে ব্রহ্মা রচনার পর ধর্মপত্নী সুদক্ষিণাকে সঙ্গে নিয়ে তিনি কুলগুরু বশিষ্ঠের যে তপবন আশ্রম, সেদিকে তিনি যাত্রা করেন। এই যাত্রাপথের একটা নিসর্গ প্রকৃতি। মহাকবি কালিদাস তিনি প্রকৃতির বর্ণনায় নিপুণ।
তার কাব্যের মধ্যে, তার নাটকের মধ্যে যে প্রাকৃতিক যে ভাব, প্রকৃতির যে নিসর্গ সৌন্দর্য, তিনি একদম খুব যত্ন সহকারে তার কাব্যে এবং নাটকে তিনি ফুটিয়ে তুলেছেন। আমরা যদি মেঘদূত মহাকাব্যটা দেখি, অভিজ্ঞান শকুন্তলম নাটকটা দেখি, সমস্ত জায়গায় তার যে সুদক্ষ যে লেখনী একদম আমাদেরকে সবসময় প্রকৃতির ভাবে ভাবিয়ে তোলে। এছাড়া আর কি আছে সেখানে, যে সেখানে বিভিন্ন বর্ণনা, বিভিন্ন প্রকৃতির বর্ণনা, যাজ্ঞিক ব্রাহ্মণ এবং গোপীদের বর্ণনা, এবং সন্ধ্যায় তারা বশিষ্ঠের আশ্রমে উপস্থিত হয় এবং বশিষ্ঠের আশ্রমে উপস্থিত হয়ে মহারাজ দিলীপ তার গুরুদেব সেই বশিষ্ঠ, কুলগুরু বশিষ্ঠের কাছে তার মনোবেদনার কথা ব্যক্ত করে এবং সে জানতে চায়, কারণ জানতে চায় যে কি কারণে সে এখনো অপুত্র। ঋষি ক্ষণিক স্তব্ধ হয়ে দিব্য দৃষ্টির দ্বারা সত্য দর্শন করে এবং জানালো যে তাকে যে কামধেনু সুরভিকে অবমাননার জন্য রাজা অভিশপ্ত হয়েছে। কার দ্বারা অভিশপ্ত হয়েছে? কামধেনু সুরভির দ্বারা অভিশপ্ত হয়েছে। এই প্রসঙ্গে একটা প্রসিদ্ধ শ্লোক ওখানে বর্ণনা হয়েছে যে প্রতিবত্নাতি শ্রেয় পূর্য পূজ্যা ব্যতিক্রম। তাহলে পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। পাপে লিপ্ত হয়েছে, অভিশপ্ত হয়েছে মানে পাপে লিপ্ত হয়েছে, এই পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। এর জন্য কি সুরভি কন্যা কে? নন্দিনী। সেই নন্দিনীকে সেবার দ্বারা কবি কি বলছেন, এই কুলগুরু বশিষ্ঠ কি বলছেন, যে তাকে সন্তুষ্ট করলে তবে তার যে পুণ্য ফল সেটা সে লাভ করতে পারবে এবং কিভাবে তার সেবা করতে হবে সে বিষয়ে তার উপদেশ দিচ্ছেন। অবশেষে কি এই রাজ দম্পতি এরা সেই বশিষ্ঠর আশ্রমে থাকছেন, থেকে রাত্রি যাপন করছেন এবং কিভাবে সেই নন্দিনীর সেবা করতে হবে, সুরভিকন্যা নন্দিনীর সেবা করতে হবে, সমস্ত গুরু যেভাবে বলে দিচ্ছেন সেইভাবে তারা করছেন এবং তাদের যে মনোবাঞ্ছা সেটা ধীরে ধীরে পূর্ণতা লাভ করছে। এটাই হচ্ছে প্রথম স্বর্গের আলোচ্য বিষয়। এবার আসো আমরা পরের স্বর্গগুলোর একটা সামান্য পরিচয় দেখে নেব। দেখো, দ্বিতীয় স্বর্গে কি বর্ণিত হয়েছে? দ্বিতীয় স্বর্গে যে নন্দিনী বশিষ্ঠের কামধেনু পরিচর্যা এবং নন্দিনী কর্তৃক বরদানের ঘটনা আছে। তাহলে নন্দিনী কি করছে, যে বশিষ্ঠ যে কামধেনুর কন্যা যে নন্দিনী তার যে পরিচর্যা করতে বলেছিল সেটা করেছে। কে করেছে? দিলীপ করেছে এবং তার পত্নী সুদক্ষিণা করেছে। এর দ্বারা কি নন্দিনী কর্তৃক যে বরদান, সেই বরদানের ঘটনা দ্বিতীয় স্বর্গে বর্ণিত আছে। তৃতীয় স্বর্গে রঘুর জন্ম থেকে বিবাহ পর্যন্ত ঘটনার বর্ণনা আছে। দিলীপের অশ্বমেধ যজ্ঞ এবং রঘুকে রাজ্যাভিষেক করে রাজ দম্পতির বানপ্রস্থ গ্রহণের কথা বর্ণিত হয়েছে। চতুর্থ স্বর্গে বর্ণিত হয়েছে রঘুর দিগ্বিজয় এবং বিশ্বজিৎ যজ্ঞের কথা। পঞ্চম স্বর্গে কৌৎসের উপাখ্যান বর্ণিত হয়েছে। ষষ্ঠ স্বর্গে ইন্দুমতির স্বয়ংবর সভার বর্ণনা। সপ্তম স্বর্গে অজের সঙ্গে ইন্দুমতির বিবাহ, যুদ্ধ ইত্যাদির কথা। অষ্টমে ইন্দুমতির মৃত্যুতে অজের বিলাপ। সপ্তমে অজের সঙ্গে ইন্দুমতির বিবাহ এবং যুদ্ধ ইত্যাদির কথা, এটা একই আছে। নবম এবং দশমে দেবগণ কর্তৃক নারায়ণ স্তুতি, রাবণ নিধনের জন্য বিষ্ণুর রামচন্দ্র রূপে আবির্ভাব এবং দশরথের পুত্রেষ্টি যজ্ঞের 4টি পুত্র লাভের কথা বর্ণিত। একাদশ থেকে পঞ্চদশ স্বর্গে রামচন্দ্রের বাল্যজীবন, বিবাহ, বনবাস, রাবণ কর্তৃক সীতাহরণ, রাম রাবণের যুদ্ধ, সীতা ও লক্ষ্মণ সহ রামচন্দ্রের অযোধ্যায় প্রত্যাবর্তন, সীতা পরিত্যাগ, লবকুশের জন্ম, সীতার সঙ্গে রামের পুনর্মিলন, সীতার অগ্নি পরীক্ষা ও পাতাল প্রবেশের ঘটনা বর্ণিত। ষোড়শ থেকে ঊনবিংশ স্বর্গে কুশ, অতিথি, নিষদ, নল, নাভ, পুণ্ডরিক, ঘোষ, শঙ্খন, বুষিতাস্য, বিশ্বসহ, হিরণ্যনাভ, কৌশল্য, ব্রাহ্মর্থ, পুত্র, পূর্ণ, ধ্রুবসন্ধি, সুদর্শন ও অগ্নিবর্ণের সংক্ষিপ্ত বিবরণ আছে। অগ্নিবর্ণের অসংযত জীবন এবং তার মৃত্যুর পর রাজ্ঞীর গর্ভাভিষেকের ইঙ্গিত এই কাব্যের সমাপ্তি ঘটেছে। তাহলে এখানে আমরা কি দেখলাম? রঘুবংশম মহাকাব্যে টোটাল যে 31 যে সূর্যবংশীয় রাজা, ইক্ষ্বাকু বংশীয় রাজা, তাদের একটা ওভারঅল বর্ণনা মহাকবি কালিদাস একদম সুনিপুণভাবে তিনি
তার কাব্যিক ভাষায় এখানে ফুটিয়ে তুলেছেন। তাহলে এই আজকে আমরা দেখলাম রঘুবংশম মহাকাব্য। এর পরের ভিডিওতে আমরা দেখব এই রঘুবংশম মহাকাব্যের প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্লোকগুলো, যেটা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তোমরা সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। যদি তোমাদের কোথাও অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে। এছাড়া ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। এছাড়াও আমার নাম্বার দেওয়া আছে। যদি তোমার কারোর অসুবিধা হয় হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপে জয়েন করে আমাকে পার্সোনালি কন্ট্যাক্ট করতে পারো। আর যদি তোমরা কেউ মনে করো যে তোমরা পেড কোর্সে এনরোল করবে, তাহলে হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই যোগাযোগ করতে পারো। সকলে ভালো করে পড়াশোনা করো, সকলে জুনের জন্য ভালো করে প্রিপারেশন নাও।